আলতো চুয়ায় সমুদ্র কতন নুসরাত সুলতানা সেজুতি পর্বসংখ্যা 6। পিউ খুব খারাপ মন করে বাড়ি ঢুকলো। পড়াশোনা ওর দু চোখের বিষ। নেহাত বাবার মান সম্মান মন রাখতে হয় বলে একটু পড়তে বসে, আবার না হলে মাও খুব কথা শোনান। ওর সাথে তুলনা দেন। পিউ আগে ওসব গায়ে মাখতো না, ব্রেন তো ভালো, অল্প পড়লেই পারতো, পড়তেও ইচ্ছে করে না, সারতেও মন চায় না, এরকম অবস্থা। কিন্তু এখন আজ থেকে পিউ ভালোবেসে পড়বে, নিজের ভালোবাসা পাওয়ার জন্য লেখাপড়াকে ভালোবাসা বানাবে। সত্যিই তো, আজ বাদে কাল ও যখন গেদুসর বাইকে ভালোবাসার কথা জানাবে, তখন তার সামনে দাঁড়ানোর মতো একটা যোগ্যতা তো চাই। পিউ ফুস করে শ্বাস ফেলে করে যেতে নিল। এর মাঝেই পথরোধ করে দাঁড়ালেন মিনা। নিস্পন্দ চোখ তুলাতে চাইতেই ঘাবড়ে গেল মেয়েটা। মায়ের ফুসতে থাকা চেহারা দেখায় বলল, কি হয়েছে আম্মু? শিরিন ম্যাম ফোন করেছিলেন, কি নাকি করা হচ্ছে আজকাল। এক কথায় পিউয়ের গলায় শিরা দাঁড়িয়ে গেল বয়ে। ম্যাম মাকে ওসব বলে দিয়েছেন। কাছামাছি চেহারায় বলল, আসলে আমি ওই। মিনা দমকে বললেন, চুপ বেয়াদব মেয়ে, তোর জন্য আজ প্রথম এই বাড়িতে ক্লাস টিচারের কল এসেছে। সি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। অভদ্র ফাঁকিবাজ মেয়ে একটা। ক্লাসে পড়া পড়িস না, হোমওয়ার্ক করিস না, সারাদিন ফোন আর টিভি, পিটিয়ে তোমার সাল তুলে নেব আমি। চেঁচামেচি শুনে রুবাইদা ত্রতস্থ ছুটে এলেন। পিউয়ের মাথা নত, কাঁদছে না, তবে মুখটা লাল। ভদ্রমহিলা উদ্বিগ হয়ে বললেন, কি হলো এখানে? ওমা, মেয়েটা মাত্র এলো, বকছো কেন আপা? বকবো না তো কি মাথায় বসাবো? ওর ক্লাস টিচার কল করে আমাকে এতগুলো কথা শুনিয়েছে। পড়াশোনার নাম নেই, সারাদিন টই টই। রুবাইদা পিউকে টেনে কাছে নিয়ে গেলেন, গালে মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা থাক, এখন তাকে পড়বি না পিউ? পিউ মুখ কালো করে মাথা নাড়ালো। বোঝালো পড়বে। জামা রুমে যা, খেতে দি। মায়ের দিকে একবারও বয়ে বয়ে রুমের পথ ধরল পিউ। যেতে শুনতে পেলেন মিনা তখন গজগজ করে বলছেন, হে দে, আরও আশকারা দে, তখন গাড়ি উঠে নাচবে, তখন বুঝবি। আর এই যে নবাব কন্যা, পড়তে মন না চাইলে বলে দিন, বলুন যে আপনাকে দিয়ে হবে না। শুধু টাকা খসিয়ে লাভ কি? পিউয়ের মন আরও বিষণ্ণ হয়ে গেল। পরপর রাগ উঠল ম্যামের প্রতি। শিরিন ম্যাম দিন সিরিয়ালের কুটনি হয়ে যাচ্ছেন না। নুরুল স্যারকে বলে এখন আবার বাড়িতে জানিয়েছে। অবশ্য খাতায় দুশোরের নাম ছিল, সেটা বলেনি। যাক, এইটুকু ভাবতেই পিউয়ের খুব আবার পানি হয়ে গেল। গলে পড়ল কৃতজ্ঞতায়। ভাগ্যিস ম্যাম বলেনি, না হলে যেখান থেকে এখন অবধি এক ফুটাও পাত্তা পেল না, সেটার কথা সবাই আগেভাগে জেনে ফেললে মুশকিল না। লজ্জা কোথায় গিয়ে মর্ত পিউ। মুখ দেখাতো কীভাবে? আজ বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি ফিরেছিল পিউ। তারপর খেয়ে দিয়ে একটা ঘুম শেষে উঠল মাত্র। ফুরা দুটো চোখ নিয়ে টলতে নিচে নেমে দেখলো মা টিভি সেরে বসেছেন। ওকে সারাক্ষণ টিভি নিয়ে বলে নিজেই দেখে আবার। পিউ আশেপাশে চাইল। রাদীপের আজ ক্যারেটে ক্লাস আছে, জবা সেখানে নিয়ে গেছেন। পুষ্প ঘুমে, বাড়ি শান্ত পুরো। পিউয়ের খুব খিদে পেয়েছে। মেজমাকে খুঁজলেও এখন মায়ের কাছে গেলেই জারি শুনবে। ডাকলো গলা বাড়িয়ে, মেজমা, ও মেজমা। মিনা হাতে একটা টেবিল ক্লথ, শখের বসে এসবে নিজের হাতে সেলাই করেন তিনি। মেয়ের কণ্ঠে গম্ভীর গলায় বললেন, মেজমা নেই, কাজে গেছে, যার যা লাগবে নিজে নিয়ে নিক। পিউ হাত কচলাতে এসে পাশে দাঁড়ালো। মিনমিন করে ডাকলো, আম্মু খিদে পেয়েছে। মিনা তাকালেন না। সুইসুতোতে হাত ব্যস্ত রেখে তমতম সুরে বললেন, আমি কারো আম্মু না। পিউ টুটুলটলো বললাম, আন্টি খিদে পেয়েছে। তুরন্ত বিস্ফোরিত চোখে চাইলেন মিনা। স্যান্ডেল হাত দিতে পিউ দরফরিয়ে ছুটি লাগালো। মিনা স্যান্ডেলটা ছুঁড়ে মারলেন। ঠিক তক্ষুনি সদর খোলা দরজা দিয়ে ঢুকছিল ইকবাল আর দুশর। পিউ তাড়াহুড়ো করে ছুটে গিয়ে দুশরের বাহুতে সাথে ধাক্কা খেলো, আর জুতোটা উড়ে গিয়ে পড়লো ইকবালের গায়ে। হকচকানো তুড়ে বাম দিকে দবাস করে পড়ে গেল ছেলেটা। আর দুশোর শক্ত শরীরের সাথে ধাক্কা খেয়ে সিটকে মেঝেতে ডান পাশটায় পড়ে গেল পিউ। নিজের দুপাশে দুজন তুবড়ে পড়ার দৃশ্যের মাঝখানে হম্বতম্ব হয়ে দাঁড়িয়ে রইল দুশর। নির্বোধ চোখ দুটো ঘুরিয়ে একবার ডানে তো একবার বামে দেখল সে। ইকবাল এতটা বরকে গিয়েছিল, চারিদিকে তার চার হাত পা সরিয়ে গেছে ওর। দৃশ্যটা নিজেকে বুলে হুহা করে হেসে উঠল পিউ। মিনা জিভ কেটে ততস্ত্র ছুটে এলেন, সরি বাবা সরি, আমি আসলে দেখেনি, লেগেছে? ইকবাল দাঁত সামলেছে, হাসলো এবার, বলল, না আন্টি লাগেনি। এরপর দুশরের দিকে হাতটা বাড়ালো। দুশর তুলল টেনে। অমনি পিউয়ের খিলখিলি হাসি বন্ধ হয়ে গেল। ছট করে নিজের হাতটা বাড়িয়ে দিল ইকবালের মতো। ডাকলো মিনমিন করে, দুশর ভাই, আমিও পড়ে গেছি, আমাকেও তুলুন না। মেঘমন্দ্র গম্ভীর মুখটা ওর দিকে ফিরলও না। দৃষ্টি অনীহা দেখে পিউ ভাবলো ওকে তুলবে না। মন খারাপ করে হাতটা নামিয়ে নিল। কবজি চড়ে চট করে এক টান মারল দুশর। তুলোর মতো দেহটা উড়ে আসায় পাতার মতো দাঁড় করিয়ে ফেললো।
পিউ স্থির থাকতে পারল না। পা টলমল হয়ে ফের পড়ে যাওয়ার টেকাতে পেছনে দেওয়াল ধরে আটকালো নিজেকে। ইকবাল দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিকঠাক করলো। এক পল দেখলো চারিদিক, পুষ্প কোথাও নেই, ভাগ্যিস নেই। সবে সবে প্রেম হওয়া শুরু, প্রেমিকার সামনে প্রেমিকের এই আশার খেয়ে চিত হয়ে পড়ে যাওয়ার দৃশ্য নিশ্চিত খুব বাজে লাগতো। এদিকে মিনা বেগম অনুতাপে শেষ। ফের বললেন, মাফ করো বাবা, আমি আসলে দেখিনি, আমি তো এই পাজিটাকে মারতে গিয়েছিলাম। ইকবাল হাসি হাসি মুখে বলল, সমস্যা নেই আন্টি, আমি আসলে কখনো জুতোর বাড়ি খাইনি, আজ সেটারও একটা অভিজ্ঞতা হলো। থ্যাংক ইউ সো মাচ। মিনা বেগম লজ্জা কোন দিকে তাকাবেন বুঝলেন না। ইকবাল জুতোটা তুলে এনে সামনে রাখতেই আরও বিব্রত হয়ে পড়লেন। কোনোরকম শাড়ির আঁচলটা মাথায় তুলে বললেন, তোমরা তোমরা বসো, আমি চা দিই। মিনা বেগম পালালেন ততস্ত্র। এদিকে পিউয়ের ছাদের মতো উজ্জ্বল চোখ মুখ দোষের পানে। মানুষটা ওর হাত ধরে তুলেছে, হাতে হাত, আঙ্গুলে আঙ্গুল, আহা! কিন্তু অত আনরোমান্টিকভাবে কেউ কাউকে তুলে এমনভাবে টান দিত যাতে পিউ এসে বুকে আশ্রে পড়ে, তা না ধূসর ইকবালকে সোফায় দেখায়। বস। ফের আশেপাশে চেয়ে চেয়ে বসলো ইকবাল। ধূসর খেয়াল করতেই বলল, কাউকে চাই? না না না, কাউকে চাইব। তুই আসিস, আর কাকে লাগবে আমার বল। তুষার পেছন ফিরতেই দেখলো পিউ এখনো একই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে, বড় বড় চোখ জুড়া মুগ্ধ করে ওকে দেখছে। অতাকাতেই থমথম ভাব করে দৃষ্টি নামালো। চুপচাপ এগোলো খাবার রুমের দিকে। পিউ যেতেই ফিক করে হেসে উঠল ইকবাল। তুষার ছোটে চাইলো ওর দিকে। কোমরে এক হাত টেকিয়ে চোখ পাকাতেই ইকবাল গুনগুন করে বলল, পিউ এর প্রেমে পড়ার কারণ বন্ধু শ্যামলা শ্যামলা বরণ। এত রাখিস না, বললাম না ফ্যাসিনেশন, দুদিন গেলে ঠিক হয়ে যাবে। বাড়িতে রুবাইদা, পিউ, পুষ্প আর মিনাই ছিলেন আজ। সাদি এই সময়টায় স্কুল কলেজে বন্ধুদের সাথে কাটাতে যায়। পুষ্প ঘুমাচ্ছিল। রুবাইদা সাদে গিয়েছিলেন গাছে পানি দিতে। মিনাই কফি করে আনলেন। ওদের সামনে রাখতে দৈশর বলল, আমি কফি খাই না। ওহ, তোর আদা চা ভুলেই গেছিলাম। পারবিন আর একটু পানি বসাতো? আমি এখন চা খাবো না বড় মা। খেয়েছিস বাইরে? হ্যাঁ। আর একটু না হয় বড় মার হাতে খেলি। আচ্ছা শোন, মা কোথায়? সাদে গেল। ডাকবো? দুশো চুপ রইল দুপর, বলল না, আমি আজকের রাতটা ইকবালদের বাড়িতে থাকবো, কেউ জিজ্ঞেস করলে জানিয়ে দিও। আচ্ছা বেশ। চায়ের পানিটা দেখে আসে। মিনা ফের উঠে গেলেন। সিরামিকের কাপে চা আনলেন দ্রুত। দুশোর চিনি ছাড়া রং চা খায়, আদা কুচি দিয়ে। এলাচ আর তেজপাতা তার গ্রান তাকে তাতে। চায়ের দু চুমুক মাঝেই ইকবাল বলল, আন্টি পিউয়ের বিয়ে দেবেন না? আমার কাছে একটা ভালো পাত্র আছে। দুশোরের চা মাথায় উঠে গেল অমনি। বিষম খেলেও চোখ পাকিয়ে চাইল সে। ইকবাল মাথায় চুপড় কেটে বলল, সাত সাত। পানি খাবি? পিউ কান খাড়া করে এগরের কথাবার্তা শুনছিল। পানির নাম শুনে নিজের বাত ফেরে গ্লাস নিয়ে ছুটতে এলো অমনি। খুব উদ্বেগ নিয়ে বলল, পানি পানি। দুশোর ভাই পানি। মিনা বললেন, তুই আবার খাবার রেখে এলি কেন? পানি তো এখানেই আছে। পিউয়ের নজর পড়ল সেন্টার টেবিলে। জগ গ্লাস সবই আছে। জিভ কেটে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও তাই তো, যা খেতে যা। ফের গ্লাসটা নিয়ে মাথা নুয়ে প্রস্তাব নিল বেচারি। একবার ফের একই কথা শুধালো, আন্টি দেবেন? কি যে বলো ইকবাল, মাত্র 15 পেরিয়ে 16 পড়বে মেয়েটা, এখন কি এসব বাবার সময়? তাছাড়া পুষ্প তো ওর বড় বোন, ওর বিয়ে আগে দিতে হবে না? তাহলে সেটাই করুন না আন্টি, আমি তো সেটাই চাইছি। শেষটুকু বিড়বিড় করে বলল ইকবাল। মিনা সতর্ক চোখেও বললেন, হ্যাঁ কিছু বললে? না না, বললাম আচ্ছা ঠিক আছে। আসলে পিউটা আমার বোনের মতো, তো দেখলেই মায়া লাগে। ইচ্ছে করে একটা লম্বা চৌড়া ছেলে দেখে বিয়ে দিয়ে সুখ শান্তিতে সংসার করার ব্যবস্থা করে দিই। ভাইদের কত দায়িত্ব না বলুন? কী রে দুশোর, ঠিক না? দুশোর কথা বলল না, একটা রকচটা মুখ করে চা খেতে লাগলো। মিনা হেসে বললেন, যখন বিয়ে দেওয়ার কথা ভাববো তোমাদের নিশ্চয়ই বলবো। জি, আজ তাহলে উঠোই। দুশোর, কী রে তুই কাগজ আনলি না? যে জন্য এলি সেটা তো রয়েই যাচ্ছে। আনছি। কিসের কাগজ রে দূষণ? কিছু ডকুমেন্টস। আমি কাল গাড়ি কিনবো। ওমা তাই? এত ভালো খবর। পিউ চেয়ারে বসে পিঠ সোজা করে ফেলল। দুশোর ভাই গাড়ি কিনবেন। তার মেয়েটা গড়ি করে বাদ শেষ করলো। গতিতে হাত ধুয়ে এসে দাঁড়ালো এখানে। ততক্ষণে দুশোর ঘর থেকে নেমে এসেছে। ইকবাল অস্থির হন্য চোখে শান্ত হলো। চল শব্দটা। মন খারাপ করলো বেচারা। পুষ্পকে বলেনি ও আসবে, সারপ্রাইজ দিতে চেয়েছিল। দেখা হলো না, দূর। দুজন হাঁটা দিতেই পিউ পেছন থেকে হড়বড়িয়ে বলল, দুশোর ভাই গাড়ি কী রঙের কিনবেন? দুশোর না চাইতেও থামে। বড় মা বলে আসেন, মেয়েকে এভাবে ইগনোর করলে উল্টো পাপা ভাববেন। ছোটো করে বলল, ব্লু। ইকবাল বলল, সাহেবের রয়্যাল ব্লু পছন্দের রং তো, সেটা নেবে কি? তাই তো। মিনা বললেন, হ্যাঁ, ওর বড় চাচা ও পছন্দের রং। এইসব দিক থেকে দুজনের খুব মিল, কিন্তু ইকবাল খেয়াল করেছ? একদম চাচার মতো। ইকবাল মুখে উত্তর দিতে পারল না, হাসলো শুধু। তবে মনে মনে কটমটিয়ে বলল,
আপনার ওই হিটলার স্বামীর সাথে আমার বন্ধুকে মেলাবেন না আন্টি, খবরদার না। এদিকে দুঃখ আর হতাশা পিউয়ের চূড়ান্ত উঠে গেছে। ধূসরবাইয়ের পছন্দের খাবার সরষে ইলিশ, যা নাকে শুকলেই পিউয়ের গা গুলায়। ধূসরবাইয়ের পারফিউমের গন্ধ জেসমিনের মতো, যা শুকলে পিউয়ের মাথা ঘুরে। ধূসরবাইয়ের পছন্দের রংটা শেষে নীল, যা পিউয়ের পছন্দের দ্বার কাছেও নেই। এখন থেকে সামনে নিশ্চিত আরও অমিল খুঁজে পাবে। দুজনের এত অমিল থাকলে মিল হবে কি করে? শুক্রবার সকালের কথা। ঠান্ডা মার্বেলের মেঝেতে উপর হয়ে পুশ আপ করছে সাদিফ। পরনে একটা কালো স্যান্ডো গেঞ্জি, অ্যাশ রঙের ট্রাউজার, চশমাটা পাশে খুলিয়ে রাখা, সাদা শরীর দরদর করে গামে, মুখে হাড় শক্ত করে ছেলেটা চেয়ে আছে কোথাও। প্রদীপার এক একটি পুষে চোয়াল টন করে উঠছে। চোখের পর্দায় বাঁচছে একটি মেয়ে, সেই বেনি করা ফার্সি সেলওয়ার স্যুট পরা চোখরুটে মেয়েটা, কিরমির করে মুখ তেড়ে মেরে উঠা। আর সর্বশেষে ওর চোখ থেকে চশমাটা নিয়ে আসার মেরে ভাবতেই সাদিফ পুশ আপ থামালো। রেগে মেগে দাঁত খেঁচে একটা তাপ্পড় মারল ফ্লোরে। কিরমিরিয়ে বলল, ম্যালেরিয়া, একবার শুধু পাই মে, এই 2 আঙ্গুলের দিয়ে চটকে মারব। তখনই খরগোশের মতো লাফাতে গড়ে এলো রাদীপ। বাইকে উপর হয়ে থাকতে দেখে মুখটা জ্বলে উঠল আনন্দে। সঙ্গে সঙ্গে এক ছুটে গিয়ে পিঠের উপর বসে পড়ল তার। একটু চমকালো সাদিফ, ব্রুকোচকে গাড় ব্যাঙ্গে চাইতে রাদীপ দেখে শান্ত করলো রাগটা। নরম গলায় বলল, সকাল সকাল এরুমে কি, পড়তে বসিসনি? পড়া শেষ করেই তো এলাম। আমায় নিয়ে পুশ আপ করো না, আজ 100 করবে। আজ মুড নেই, নাম প্লিজ ভাইয়া, মজা লাগে, করো না। এত অনন্য শুনে চোখ শব্দ করলো সাদিফ। হার মেনে 2 হাতের বর পুশ আপ করতেই উচ্চস্ব গলায় গুণনা শুরু করলো রাদীপ। 1 2 3। ঠিক 20 কোণের মাথায় হাতে একটা গ্লাস নিয়ে ঘরে ঢুকলো পিউ। রাদীপ একদম সাদিফের মুখের সামনে ঘুরে এসে দাঁড়ালো। বললো, সাদিফ ভাইয়া, তোমার চিরতার পানি। সাদিফ ওইভাবে চোখ তুলে চাইল। না ধরে বিলাসানার মতো একটা ফর্সা মেয়ে পিউ, চুলটা পাঞ্চ ক্লিপে বাঁধা তাকে সবসময়। স্কুলে গেলে বেনি করে দুটো, পরনে স্কার্ট, শার্টের মতো ফুল হাতার টপ। ও রাদীপকে বলল, নাম, বসবো। এবার উঠে গেল ছেলেটা। সাদিফ নিজে উপর হয়ে উঠে বসলো। পাশের জায়গা দেখে পিউকে বলল, বস। গ্লাস সমেত 2 পা আসন করে বসলো মেয়েটা। সাদিফ এক নিঃশ্বাসে গ্লাস খালি করে ফেলল। সকালবেলা খালি পেটে চিরতার রস খাওয়ার ওর অভ্যাস। তারপর চশমাটা টেনে এনে পড়ল চোখে। প্রিয়ের মসৃণ মুখখানা দৃষ্টির সামনে স্পষ্ট হলো এইবার। মেয়েটার চেহারার অর্ধেক জুড়ে 2টো চোখ, একদম পুতুলের মতো বড় বড় চোখ, লম্বা লম্বা পাপড়ি, চাপতে দেখছে এদিকে। সাদিফ ফুস করে শ্বাস ফেলে বলল, পিউ, পৃথিবীতে কত রকম মেয়ে আছিস জানিস? কত রকম ভাইয়া? 3 রকম। একটা তোর মতন, যারা চঞ্চল, খুব লাফায়, আনন্দ করে, কিন্তু কারোর সাথে পাছে নেই, কাউকে কোনো বাজে কথা বলে না। 2 পুষ্পের মতো, এমনি ভদ্র, একটু মিনমিনে। আর 3 বলতে গিয়েই দাঁত পিষল সাদিফ। 3 নম্বর আছে কিছু অসভ্য, অভদ্র মেয়ে, হিংসুটে, জগরুটে, দেখলেই মন চাপকে লাল করে দিন। পিউ গুল করে মাথা নাড়ালো। সাদিফ খুব উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা ধর, একরকম কেউ যদি তোর সাথে অহেতুক ঝামেলা করে, তোর শখের কিছু ভেঙে দেয়, তুই কি করবি? পিউ অবুধ বালিকার ন্যায় বলল, অনেক কাঁদবো। সাদিফ চোখ শব্দ করে বলল, আমি কি কাঁদবো? আমি তো ছেলে, আমি কি করব? মাফ করে দেবে কি? আম্মু বলে কেউ ভুল করে অনুতপ্ত হলে মাফ করে দিতে ক্ষমা মহৎ গুণ সাদিফ ভাই। সাদিফ কথাটা পছন্দ হলো না, উল্টো চটে গেল একটু। দমকে বললে, ওঠ। পিপ বেপাচিকা খেয়ে চোখ জাপটে উঠে দাঁড়ালো সহসা। সাদিফ বলল, তোর জ্ঞান শুনতে তোকে পাশে বসিয়েছিলাম। দৌড়, যা, তোর গ্লাস বের হ। আমি আজ 1000 পুশ আপ করবো। মা, তাহলে তো ফ্লোরে চ্যাপটা হয়ে থাকবো, কিন্তু কেউ আসবি না, যা, তাড়াতাড়ি যা, এটাকে নিয়ে যা। পিউ কার নাড়ল। রাদিফের গলা পেঁচিয়ে বেরিয়ে গেল বাইরে। সাদিফ খিটখিট করতে করতে পুশ আপ করলো আবার। ওই অসভ্য মেয়েকে ও মাফ করবে? অসম্ভব। শুক্রবার শিকদার বাড়ির জন্য অন্যরকম আনন্দ। সবাই একসাথে খায়, গল্প করে, আড্ডা দেয়, ভালো মন্দ রান্না হয়। যদিও গত কয়েকদিন ধরে বাড়িতে এলাহি আয়োজনের হয়েই যাচ্ছে, তবে আজকের দিন একটু বিশেষ, আর তা হলো বাড়ির 3 কর্তার জন্য। অন্যান্য দিন তো আমজাদ, আফতাব, আনিস 3 রকম ব্যস্ততায় থাকেন। আজমল বাড়ি আসেন যে কোনো লম্বা ছুটিতে, তাই শুক্রবারটাই একসঙ্গে পরিবারের সাথে কাটানোর ফুরসত পান তারা। আজ ধূসরও বাড়িতে। ইকবাল ওখান থেকে 10টা নাগাদ ফিরেছিল। বড় চাচাই ফোন করে ডাকলেন দুপুরে একসঙ্গে খাবেন বলে। ছেলেটা দেশে আসার পর থেকে একসাথে বসা হয়নি, কথাও হয়নি ঠিকঠাক। শিকদার বাড়ির ডাইনিং টেবিলটা বিশেষভাবে কাস্টমাইজ করে বানানো, প্রায় 21 কেদারা বিশিষ্ট এটা, যাতে এক টেবিলে পরিবারের সবাই খেতে বসতে পারে। ধূসর নেমে আসতেই আমজাদ সাহেব একবার নিজের পাশে বসাতে চাইলেন, কিন্তু ছোটো চাচার পাশের চেয়ারটা টেনে বসে গেল সে। ভদ্রলোক আর কিছু বললেন না, নীরব শ্বাস ফেলে
নিজের প্লেটে ভাত তুললেন। আফতাব ও ছেলেকে নিশ্চুপ দেখলেন কয়েক পর। বাপচাচার সাথে ছেলেটার একটা নিস্পন্দ যোগ বিয়োগ চলল। তক্ষুনি ছুটতে ছুটতে এলো পিউ। কুশল করে বেজা চুল মুছেনি, কোনোরকম তোয়াল দিয়ে পেঁচিয়ে উপরে তুলে রাখছে। দুশরের এক পাশে আনিস, অন্য পাশে পুষ্প। বিষয়টায় হতাশ হলো সে। ঘুরে ওই পাশে গিয়ে বসলো। মিনা দেখেই বললেন, কিরে, তোকে না বলেছি এভাবে চুল পেঁচাবি না? গরম লাগছে, চুলটা কেটে দাও না আম্মু। জবা বলেন, সে কি, তুই না কমাস আগেই চুলের গুঁড়া ছাটলি? এত কোনো কোনো কেউ চুল কাটে? ওর চুল অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় মেজমা। ছোটো মানুষ তো, সামলাতে কষ্ট হয়। আম্মু বলো তো বিকালে পার্লারে নিয়ে গাঢ় অবধি করে দিই। মিনা চোখ রাঙিয়ে বললেন, তুই চুপচাপ খা। পিউ বিড়বিড় করলো, লম্বা চুল একদম ভাল লাগে না, আমি পারলে প্রিন্সেস ডায়না কাট দিয়ে করতাম। দুশো শুনতে পেল কথাটা। খাওয়ার মাঝে ঠান্ডা চোখ কোণ তুলে একবার তাকালো একটু। কেন তাকালো, কী জন্য, বোঝা যায়নি যদিও। 2 সেকেন্ডের চেয়ে কম সময় দৃষ্টি নামিয়ে আবার পাতের প্লেট ফেলল। এবার আর চোখেই চাইল পিউ। দুশোর বাড়ি যে খুব নিস্পৃহ একটা মানুষ, ও বুঝে গেছে। খাবার টেবিলে সবাই কিছু না কিছু বলছে। এই লোকটা এমন চুপ থাকে কী করে? জিভের ভেতরে চুলকানি হয় না? পিউ গালে হাত দিয়ে চেয়ে থাকতে থাকতেই আহত শ্বাস টানল। কবে যে এই শীতল চোখ দুটি ওকে দেখাবে, ওর দিকে মুগ্ধ হয়ে চাইবে, কবে বলবে, পিউ তুই এত সুন্দর কেন? হবে ও কি ঔদ এরকম? সাদিফ হাজির হলো তক্ষুনি। একবারে হন্তদন্ত ভঙ্গিতে একটা চেয়ার টানতেই আমজাদ বললেন, কি ব্যাপার, এত দেরি কেন? একটা মেইল এসেছিল চাচু, দেখছিলাম। আচ্ছা বসো। বসলো। ভাত মুখে দেওয়ার আগেই ফের একটা প্রশ্ন ছুটে এলো। রেজাল্টের কথা তো শুনলাম, তা এখন কি করবে, কিছু ভেবেছ? এই রেজাল্ট দিয়ে তো ভালো কিছু হবে না। দানার ভেতর সাদিফের হাতটা শিথিল হলো অমনি। চুপ রইল জবাবে। আফতাব বললেন, আজমলের সাথে কথা বললাম, বুঝলি, অত তোকে ব্যবসায় নিতে চাইছে, আটকে চাইল সাদিফ। আমজাদ বললেন, ব্যবসা ছাড়া গতিকে, চাকরির বাজার ভালো না। বা কি বলে? আমি কি বলবো ভাইজান, আপনারা যা ভালো বুঝবেন। সাদিফের ভেতরটা ফেরতে পড়লো দুঃখে। ও কিছুতেই ব্যবসা করবে না, ও চার্টার্ড অ্যাকাউন্টার হবে। ওর পেশন এটা, কিন্তু ছেলেটা মুখে আনতে পারলো না, সাহস হলো না বলার। চুপচাপ বিরুষ মুখে বাদ গালে দিল। ঠিক তার 1 মিনিটের মাথায় কথার তীর সাই সাই বেগে ঘুরে গেল তুষরের দিকে। আমজাদ যেন বহু কাঙ্ক্ষিত একটা প্রশ্ন করে বসলেন, আর তুমি তুমি কি করবে? বাড়িতে তো থাকো না, কোথাও হয় না, পড়াশোনা শেষ তো করলে, কি করবে এরপর ভেবেছ? ছোট্ট একটা জবাব, ভেবেছি। আমরা জানতে পারি? ঘরে গিয়ে ঘুমাবো। আমজাদ তবদা খেয়ে বাইয়ের দিকে চাইলেন। আফতাব তমতম করে বললেন, ভাইজান কি সেটা জানতে চেয়েছেন? তোমার পরিকল্পনা বলো, কি করবে জীবনে, কোন দিক এগুবে? দুশোর চোখ তুলে সরাসরি বড় চাচার দিকে চাইল। আপনাদের বলা হয়নি, আমি গত সপ্তাহে দলে নাম লিখিয়েছি। একটা বিকট বোমা যেন খাবার টেবিলের ঠিক মাঝখানে পড়ল। তরকারি চামচ জট করে হাত থেকে পড়ে গেল রুবার। সবার চোখ শ্রিঙ্কে, ব্রু উছল কপালে। আফতাব, আমজাদ, আনিস, রুবাইদা, মিনা, জবা দেখে শুরু করে মুখ চাওয়াচাওয়ি করতে বাদ গেল না কেউ। আমজাদ হতবিহব্বল সুরে আওড়ালেন, রাজনীতি, আবার রাজনীতি, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। সহসা ফুসে উঠলেন ভদ্রলোক। তোমার ডিসিশন দিয়ে কি হবে? এত সাহস হলো কি করে আবার দলে নাম দিয়ে আসার? একবার আমাদের কাউকে জিজ্ঞেস করেছো তুমি? রুবাইদা দিশেহারা হয়ে বললেন, ভাইজান শান্ত হন, শরীর খারাপ করবে। আফতাব ছোটে বললেন, শান্ত হওয়ার মতো কিছু বলেছে তোমার ছেলে, যে জন্য তাকে বাড়ি থেকে পাঠানো হলো? সে এসেই আবার তাতে নাম দিয়েছে। কত বড় স্পর্ধা! শূন্য ধূসর, এ বাড়িতে ওসব চলবে না। হয় একটা ভালো চাকরি করো, না হয় ব্যবসা করো। পুষ্প, পিউ, রাদিফ, সাদিফ চুপ, সে ঝগড়াঝাটি দিয়েছে। ভেতরে ভেতরে সাদিফ আগ্রহী বেশি, একই জ্বালায় তো সেও ভুগছে। এবার দুশোর ভাই কীভাবে সামাল দেয় সেটাও দেখার পালা। একমাত্র চুপ রইলেন আনিস। বড় ভাইদের মাঝে সে খুব কম কথা বলেন। আমজাদ বললেন, আমি ভালো করেই জানি তোমার মাথায় এসব শয়তানি কে ঢুকায়। ওই ইকবাল, ওই লাফাঙ্গাটা, তাই তো? পুষ্পের মুখটা অমচুরের মতো দেখালো। খুব করে চাইলেও ইকবালের হয়ে প্রতিবাদ করলে পারল না। দুশোর বলল, এখানে ওকে টানবেন না। কেন টানবো না? ওই ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়াও, যখন তখন বগল দাবা করে বাড়িতে নিয়ে আসো। এই তোমার মাথা বিগড়েছে। আমি বেশ ভালো করেই জানি। পরের দফায় আমজাদ মেজাজ কমালেন, শান্তভাবে বলেন, যাকে যা করার করেছ, নাম দিয়েছিলে, কাল গিয়ে কেটে আসবে, হবে না কি? দুশোর চাচার চোখের দিকে চেয়ে বলল, আমি নাম কাটবো না। দুশোর, আমি ইন্টারমিডিয়েটের বাচ্চা নই বরাব্বু, তাই চোখ রাঙ্গালে ভয় পাবো এমন ভাববে না। লাইফটা আমার চয়েস, আমার হওয়া উচিত। এত টাট ক্লাস চয়েস তোমার কেন হবে? তুমি শিকদার বাড়ির ছেলে, এ বাড়ির কেউ ওসব ফালতু জিনিস করে না, কিন্তু আমি করব। সবাই যেদিকে যায় আমি সেদিকে যাই না, আর এই কারণে শিকদার দুশোর মাহতাব সবার থেকে আলাদা।
পিউ অভিভূত হয়ে গেল, মনে মনে বলল, আরে কি ডায়লগ রে। পর্বের নে শটান দেহ নিয়ে ধূসর উঠে দাঁড়ালো এবার, খাবারে আঙ্গুলে জেরে ধীরে সরে বলল, আমি আজ এই টেবিলে খেতে বসেছি আপনাদের বলতে আমি রাজনীতি করছি, কিন্তু এবার আর আপনি আমাকে পিটিয়ে দেশ ছাড়া করতে পারবেন না বড় আব্বু। আপনাদের জন্য আমার মনে একই রকম সম্মান আছে, তবে আগের মতো বয়টা আর নেই। খুব বেশি ঝামেলা হলে আমি না হয় বাড়ি ছেড়েই আলাদা থাকবো। আফতাব দুব্রু উঠিয়ে বললেন, আলাদা থাকবে? খুব লায়ক হয়ে গেছো, যা ভাবলে আপনারা খুশি হবেন তাই। যে ভুলের কারণে আমাকে বাড়ি ছাড়িয়েছিলেন সেই ভুলটাকে আমি আমার প্যাশন বানিয়ে নিয়েছি। দশকতার একটাই মানে, আমি রাজনীতি করছি। ধূসর বেরিয়ে গেল, একদম বাইরের পথ ধরল। মিনা উতলা হয়ে চেঁচালেন দুবার, খেয়ে যা বাবা, শুনে নিও, চলে গেছে। রুবাইদা অসহায় চোখে একবার স্বামীকে দেখলেন, একবার বাসুরকে। ধূসর পেছনে ফেলে গেছে কতগুলো তাজ্জব বিহব্বল চেহারা। তবে এর মাঝে চারজোড়া চোখ হা করে মুগ্ধভাবে দেখলো ওকে। সাদির সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললো ওর পরের পদক্ষেপ কী হবে। আর পিউ মেয়েটা আরেকবার মরল। এই তো এক্ষুনি ছোটো করে একটা হার্ট ব্রেক করলো সে। এই না হলে সাহস। প্রেমের মতো যুদ্ধের ক্ষেত্রে এমন সাহসী প্রেমিকই তো চাই, যে ওকে পাওয়ার জন্য বাবার চোখে চোখ রেখে একদিন বলবে, শুধু আপনি না, বাড়ির সবাইকে বলছি, পিউয়ের বিয়ে আমার সাথেই হবে। এই পৃথিবীর যদি কারোর বউ হয় সেটা হবে শুধুমাত্র শিকদার ধূসর মাহতাবের বউ। ধূসর গাড়ি কিনেছে আজ, গতকাল নেওয়া হয়নি কাগজপত্রের একটা ঝামেলার কারণে। এইমাত্র পার্টি অফিসে একটা হল্লোড় শেষ করে বাড়ির রাস্তা ধরল। বাড়িতে আবহাওয়া ভালো না, হয়তো চাচা সমাজ ওর উপর ক্ষিপ্ত এখনো। এই লড়াইটা যে ক্রমশ আরও বাড়বে, পথটা যে সুগম হবে না তা জানতো ধূসর। ইকবালকে সাথে আনলো না তাই। আমজাদ আবার কি থেকে কি শুনিয়ে দেন ওকে। রয়্যাল ব্লু রঙের গাড়িটা নিয়ে যখন গুলশানের মূল চত্বর পেরিয়ে গলির অভিমুখে এলো, হুট করে চলন্ত গাড়ির দুপাশ থেকে হাত সোজা করে নেড়ে নেড়ে থামাতেই ইশারা করলো দুজন ছেলে। ওদের পেছনে আরও দুজন আছে। অচেনা মুখ দেখে ব্রু কুচকে ফেললো ধূসর। চট করে ব্রেক ঘষে গাড়িতে একজন ঘুরিয়ে এসে গাড়ির বন্ধ জানালা টুকা দিতেই কাজ নামালো ধূসর। ছেলেটা শুধালো, এলাকায় নতুন? ধূসর ইচ্ছে করেই বলল, বলা যায়। নিচে আসেন। ধূসর নিম্নস্তর দাঁত চেপে তীক্ষ্ণ চোখে রইল চেয়ে। ছেলেটার পোশাক আশাক, চুল চেহারা কাটা সেরা আর হাতের গলায় জিনিসপত্র বোঝা গেল পাতি মস্তান হবে। কি নামেন? সিট বেল্ট খুলে নামলো সে। সবাইকে দেখলো চুপচাপ। মোট চারজন ওরা। জিজ্ঞেস করলো, সামনের জন? কোন রোডে থাকেন? 2 বারাটিয়া। কি দরকার সেটা বলো। কেন, ব্যস্ত অনেক? কিছুটা। গাড়ি চকচকা, নতুন কিনছেন? হ। ছেলেটা পিছনে ঘুরে বাকিদের দিকে চেয়ে হাসলো, ফের ওর দিকে চেয়ে বলল, আমাকে চিনেন? না। আমি সালাম, ও গুলাম, ফরিদ আর ও জুনায়েদ। এখানেই থাকি। পার্মানেন্ট তো? গাড়ি কিনেছেন? হাদিয়া কই? ধূসর ব্রুনা চলো। হাদিয়া বকশিস? দেখতাছি কয়েকদিন ধইরাই আসেন যান, ভালোই। এই এলাকায় পোলাপাই নামরা, এলাকায় দেখাশোনা করি, তাই এই গলি দিয়া গাড়ি নিতে হইলে হাদিয়া দেওয়ান লাগবো, না দিলে? না বলতে শব্দ নাই। কেন কন্ত? বলতে বলতে প্যান্টের হুলসারা থেকে একটানে ছুরি টেনে বের করলো ফরিদ। বাজ কইলে সুচালু মাথায় অল্প একটু উত্তেসে ধরল ধূসরের বুকের সাথে। কোচিং সেন্টারের কাছে। পিউ গাড়ি নেয় না, এটুকু পথ। তানহার সাথে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে যায়। আজকের কথা বলতে বলতে আসছিল দুজন। কদিন ধরেই পিউ খুব পড়ছে, তানহা প্রসন্ন হইতে। অবশেষে ধূসর বাইয়ের ওই বুটটা তো নামলো। এদিকে পিউয়ের মনের অবস্থা বেসামাল। রাত জেগে পড়ার দিনে টলছে শুধু। কোচিংয়ে আজ কি পড়ালো অর্ধেক বুঝেনি। এমন করলে রেজাল্ট দেখতে হবে না। হঠাৎ সাইকেলের টুংটাং শব্দে দাঁত পিছলো, মেজাজ খারাপ করে বলল, শেষরাটা আজকেও পেছন পেছন আসছে। তানহা বলল, পাগল প্রেমিক, কি আর করবে। তখনই পাশ থেকে গদগদ স্বর শোনা গেল, হেই পর্ষা পর্ষা। পিউ থামে না, তানহার হাত ধরে পায়ের গতি বাড়িয়ে দেয়। রবিন ওদের কোচিংয়ে পড়ে, একই ক্লাসে। বছরখানেক ধরে খুব লাইন মারছে ওকে। বারবারের মতোই আজকেও পাত্তা পেল না, কিন্তু পিছু ছাড়লো না তাও। সাইকেল টানতে টানতে সে সাথে সাথে চলল। ডাকলো অনুনয় করে, শোনো প্লিজ পর্ষা। মুখে ধরা ছুরিটির দিকে একবার চোখ নামিয়ে দেখলো ধূসর। টুটের এক পাশ তুলে বরফের মতো হাসতেই ফরিদের শৌতানি চাউনি দপ করে নিবল। রেখে মুখে বলল, তুই কি এটারে নকল ভাবতাছস? দাবাইলে বুঝবি কতদার। ধূসর কথা কানে নেয় না, বদলে টি শার্টের উপরে বুক খুলাম শার্টের কলারে দুপাশে ধরে উপরে ঠেলে দিল। রাগে জ্বলে গেল ফরিদ। হপ করে ওর কলার ধরে টানা দিল। অমনি নিজের মাথা দিয়ে ওর কপালে তারা সজুরে এক বাড়ি মারল ধূসর। প্রচণ্ড ব্যথায় হাতটা ছুটে গেল ফরিদের। ছুরি শুদ্ধ নিচে পড়ে গেল নিচে।
তৎক্ষণাৎ জটলা বেঁধে গেছে। পিউরা এই পথেই আসছিল। বীর দেখে হেঁটে এসে দাঁড়ালো দুজন। পিয়ের চোখ বেরিয়ে গেল ওই পারে দুশোকে দেখে। আরও উদ্বিগ্ন হয়ে টেরেটুলের সামনের দিকে চলে এলো সে। দলের কয়েকজনকে আঘাত করলে বাকিরা তো চুপ থাকবে না। জুনায়েদ টেনে মেরে মারতে এগোতেই দুশোর বাহাম হাত দিয়ে কানের গুঁড়ায় তাপ্পড় মারল ওর। ছেলেটার গোটা মাথা অ্যান্টেনার মতো জিম করে উঠল। পেছনে হটে এসে দুবার চাকালো গাড়টা। পরপর টের পড়ল কানের লতি শুয়ে একটা গরম কিছু লাইন বেয়ে নামছে। আঙ্গুল দিয়ে শুয়ে হাতটা সামনে আনতেই মুখ চোখ বসে গেল অমনি। ফ্যাপশ্যাস করে বলল, রক্ত রক্ত রক্ত। একই সাথে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল পিউ। জট করে ওর হাতটা গালে চলে গেল। মাথার মধ্যে বনবন করে উঠল সে রাতে দুশোর দিয়ে যাওয়া হুমকি। জুনায়েদের রক্ত দেখা শেষ। একবার হকচকানো দেখে দুশোরকে দেখাই হঠাৎ উল্টো ঘুরে বউ দৌড় দিল সে। বাকি দুজনও ছুটলো দেখা দেখে। ফরিদ ভয় পেল আরও। সব পালিয়েছে, ও একা পারবে। দুশোর উদ্যান্তের নেই হন্য চোখ কুড়িয়ে এদিক ওদিক চাইল। পাশে ছিল আখের বেন। সারি সারি আখগুলো দেখে এক লাফে গিয়ে আখের মোটা দণ্ডটা তুলে হাতে চাপ দিতেই বাংলো সে। ফরিদ পালানোর সময় পেল না। সপাত করে ওই পিঠে বাড়ি মারল দুশোর। ওই এক গায়ে এত জোরালো, ভারসাম্য হারিয়ে ফের মাটিতে তুবড়ে পড়ল ছেলেটা। এক চোট থমকালো সবাই। এগোলো না তবে। দুশোর আর থামল না। ওর চোখ দুটো অদ্ভুত ক্রোধে জ্বলজ্বল করছে। ফুসতে পেটানো দেহ। এত রাগ আজ অব্দি বাপ চেঁচার কারোর সাথে মাঝে দেখেনি পিউ। হতবাক হয়ে চেয়ে রইল মেয়েটা। চোখের সামনে মাটি কাঁপানোর মতো আঁক দিয়ে ফরিদকে পেটিয়ে গেল দুশোর। সাপের মতো দুলোর মাঝে গড়াতে থাকে ছেলেটা। সরে যাওয়ার চেষ্টা করে হাঁটু, হাত, মুখ, কোমর একটা জায়গা যদি রেহাই পায়। এক সময় আখের দণ্ড ব্যাঙ্গে সেচে গেল। সেটা ছুঁড়ে ফেলে আবার ব্যান থেকে আরেকটা নিয়ে এলো দুশোর। এলো পাড়াতাড়ি পিটাতে পিটাতে হিস করে বলল, আমার এলাকায় গুন্ডামি, হাদিয়া নিবি? কত লাগবে? ফরিদ ককায় গাল মুখ ফেটে গেছে ওর। অনন্য বিনয় করে বলে, না ভাই লাগবো না, ভাই মাফ করেন, সাইডা দেন, আমরা আর করুম না। মুখে হাত চেপে চেয়ে রইল। ছিন্ন পিঠ বেয়ে একটা শীতল স্রোত গোল গোল করে নামছে। দুশোর থামলো একটা সময়। সেচে যাওয়া আখের ডাল ছুঁড়ে ফেললো মাটিতে। ফুসফুস করতে করতে কোনোই বাজ করে সার দিয়ে নিজের গামার্ত কপাল মুছে মুখ মুছল। গোল হয়ে দাঁড়ানো এত মানুষ, এত তাজ্জব দৃষ্টি, অথচ একটা কৈফিয়ত বা কোনো রকম জবাবদিহিতা না দিয়ে নিজের মতো গাড়িতে গিয়ে বসলো সে। ইঞ্জিন ছুটাতে গুলজটলা পাকা হয়ে তাকে যাওয়ার পথ দিল। কানাঘুষা বাড়ল তারপর। যে যার নিজের মতো আলাপ আলোচনা করলো। ফাটা হাত পা চেহারা নিয়ে নিজে চলতে চলতে উঠতেই খুঁড়াতে স্ত্রীয় গন্তব্যে রওনা ধরল ফরিদ। কেউ ওকে ধরলো না, ছুলোও না। এক পর্যায়ে ভিড় কমলো। জায়গা ফাঁকা হলো। শুধু পাথরের মতো জমে রইল পিউ। গোলমুখ আরও ফ্যাকাশে সাদা হয়ে গেল। রবিন নিজেও দেখলো এই দৃশ্য। বিমূর্ত বনে বলল, বাপরে, কে ইনি? কি রাগ, কি শক্তি! তানহা ডুব গিলে বলল, পিউয়ের কাজিন। রমি চমকে ফিরল পিউয়ের দিকে। মেয়েটা এখনো চোখের পাতা ফেলেনি। রবিন আর একটা শব্দ না করে সাইকেল ঘুরিয়ে বো বো করে ছুটল কোথাও। তানহার হাসি পাওয়ার কথা, তবে কেন যেন হাসতে পারল না। গুলা চোখে আওড়ালো। খাতায় যেন কি লিখছিলি। পিউয়ের কণ্ঠ দিয়ে কথা আসে না। তুতলে বলে, পুইক কি আর পুকি লাগছে। ও ডুক গিলতে মাথা নাড়ালো দুপাশে। শরীরটা কাঁপুনি দিল তখনই। দুশোর ভাই মারপিটে এত এক্সপার্ট, আর পিউ কিনা তাকে তেমন গায়েই মাসছিল না। আল্লাহ গো, এমন ভয়ঙ্কর তেজি লোকটাও পেটাতে কি করে? আল্লাহ গো, এমন ভয়ঙ্কর তেজি লোকটাকে ও পটাবে কি করে?